হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। তোমরা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ তো স্ক্রিন? জি স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমরা চ্যাপ্টার 8 আছে। চ্যাপ্টার 8 একটু বড়। তো এখানে আমরা আগে যেটা পড়েছিলাম, তারপরে যেটা আমাদের নতুন যে টপিকটা সেটা টার্বুলেন্ট ফ্লো ইন টিউবস। টার্বুলেন্ট ফ্লো যদি হয় কোনো একটা টিউবের মধ্যে, সেই ক্ষেত্রে নাসেল নাম্বারের যে ফর্মুলাটা সেটা একটু চেঞ্জ হবে। সেই ফর্মুলাটা হবে তোমার নাসেল নাম্বার ইকুয়াল টু 0.023 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.8 প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার n। এই একটা ফর্মুলা, এটা তোমাদের ছোট একটা ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে তো রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.8 আছে, প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার n আছে। nটার ভ্যালু হবে যখন ফ্লুইডটা হিটিং হবে তখন হলো 0.4, আর ওই ফ্লুইডটা যখন ঠান্ডা করা হবে সেই ক্ষেত্রে ওটার ভ্যালু হবে 0.3। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে এই কোশ্চেনটা। 0 নাসেল নাম্বার ইজ ইকুয়াল টু 0.023 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.8 প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার n। এটা কিসের জন্য প্রযোজ্য? ফুললি ডেভেলপড টার্বুলেন্ট ফ্লো ইন টার্বুলেন্ট ফ্লোর জন্য, ফুললি ডেভেলপড টার্বুলেন্ট ফ্লো। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর লেমিনার ফ্লোর জন্য কিন্তু আগে আমরা দেখাইছি। ফুললি ডেভেলপড লেমিনার ফ্লোর জন্য তোমার সার্কুলার টিউব যদি হয় সেই ক্ষেত্রে নাসেল নাম্বার হলো একটা হলো 4.36 আর 3.66। তো এটা টার্বুলেন্ট ফ্লো হলে সেটার ফর্মুলা হলো এটা। আচ্ছা, ডেভেলপিং টার্বুলেন্ট ফ্লো ইন ইন্টেন্স রিজিয়ন। এখন টার্বুলেন্ট ফ্লো কিভাবে ডেভেলপ হচ্ছে, ইন্টেন্স রিজিয়নটা কতটুকু সেটা সম্বন্ধে একটু তোমাদের ব্যাখ্যা করবো। দ্য এন্ট্রি লেন্থ ফর টার্বুলেন্ট ফ্লো আর টিপিক্যালি শর্ট। লেমিনার ফ্লো যেমন এন্ট্রি লেন্থটা অনেক লম্বা ছিল, কিন্তু এখানে এন্ট্রি লেন্থটা হবে টিপিক্যালি শর্ট, ওপেন জাস্ট 10 টিউব ডায়ামিটার্স লং। অর্থাৎ এন্ট্রি লেন্থটা এতই কম যে টিউবের যে ডায়ামিটার আছে তার 10 গুণ 10 টাইমস। নর্মালি টিউবের ডায়ামিটার তো কম থাকে অনেক। টিউবের ডায়ামিটার আর কত থাকে একটা টিউবের, সুতরাং ওর সাথে যদি 10 টাইমস গুণ করো তাহলে এই পর্যন্তই তার এন্ট্রি লেন্থ। সুতরাং কোনো একটা ফ্লো যদি তুমি টার্বুলেন্ট ফ্লো হয় সেই ক্ষেত্রে তার এন্ট্রি লেন্থটা হবে অনেক ছোট, এটা মনে রাখতে হবে। And thus the Nusselt number determined for fully developed turbulent flow can be used approximately for the entire flow, entire tube. তাহলে তোমাকে সেই ক্ষেত্রে এন্ট্রি রিজিয়নটা যেহেতু অনেক শর্ট, তাহলে ধরে নিতে হবে যে আমার পুরা লেন্থটাই তোমার টার্বুলেন্ট ফ্লো, ফুললি ডেভেলপ টার্বুলেন্ট ফ্লো ছিল। এন্ট্রি লেন্থ হিসেবে এখানে কোনো কিছু কনসিডার না করলেও হবে, এন্ট্রি লেন্থ হিসেবে তোমার এটা কনসিডার করার দরকার নেই। কাজেই তোমাকে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে ফুল লেন্থই তোমাকে ধরতে হবে যে পুরোটাই টার্বুলেন্ট ছিল। এখানে এন্ট্রি রিজিয়নটা এত ছোট, এটাকে নেগলেক্ট করা যেতে পারে। This simple approach gives reasonable result for pressure drop and heat transfer for long tubes and conservative results for short tubes. আর টার্বুলেন্ট ফ্লো ইন নন সার্কুলার টিউব যদি হয়, সার্কুলার যদি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রেশার ড্রপ and heat transfer characteristics for turbulent flow in tubes are dominated by very thin viscous sublayer next to the wall surface, and the shape of the core region is not of much significance. এখানে আরেকটা জিনিস এখানে বলছে যে এখানে যে ইয়েটা দেখা যাচ্ছে তোমার সাবলেয়ার একটা দেখা যাচ্ছে যে সারফেসের এখন টিউবের যখন ফ্লো হয় টিউবের সারফেসের সাথে ফ্লুইডটি লেগে থাকে, সেই জায়গায় একটা ভিসকাস সাবলেয়ার, একটা থিন ভিসকাস সাবলেয়ার নেক্সট টু দ্য ওয়াল, এটাকে বলা হয় ভিসকাস সাবলেয়ার। এটা ছাড়া বাকি যে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে এটুকু সাবলেয়ার ছাড়া বাকিটা পুরো ফ্ল্যাট দেখতে পাচ্ছ। কিন্তু এটা যদি লেমিনার ফ্লো হতো এটা প্যারাবোলিক হতো, যেটা আমরা আগে দেখছি। কিন্তু টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে ওইটুকু জায়গায়, বাকি কোথাও চেঞ্জ হচ্ছে না। জাস্ট মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মনির, হ্যাঁ ফোন করছিলাম যে ওই এখন জাহাঙ্গীর আসছে, কারণ ওগুলো শুধু কোশ্চেন টোশ্চেন গুলো। হ্যাঁ অফিসে তো একটু, হ্যাঁ আচ্ছা আচ্ছা আসো।
যেটা বলতেছিলাম যে তোমাদের টার্বুলেন্ট ক্ষেত্রে যে ভেলোসিটি প্রোফাইল যেটা দেখতেছো তুমি এখানে, সেই ভেলোসিটি প্রোফাইলটা লেমিনার ফ্লো যেটা দেখাইছি, লেমিনার ফ্লোর ক্ষেত্রে আমাদের ছিল প্যারাবোলিক, আর এখানে কিন্তু প্যারাবোলিক হচ্ছে না, অর্থাৎ টিউবের যে ভিতরের সারফেসের কাছাকাছি যে একটা লেয়ার ভিসকাস সাব লেয়ার হচ্ছে, তারপরে থেকে কিন্তু একটা একই ভেলোসিটি মেনটেন করতেছে। The turbulent flow relations given above for circular tubes can also be used for non-circular tubes when reasonable accuracy by replacing diameter d in the evaluation of the Reynolds number by hydraulic diameter. আগে যে আমরা এই যে রিলেশনটা, এই রিলেশনটা সার্কুলার টিউবের ক্ষেত্রে প্রযোজ্য, যদি সার্কুলার টিউব না হয় অন্য কিছু হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য। সার্কুলার টিউব না হয় অন্য কিছু টিউব হলে রেনল্ডস নাম্বার যখন বের করবো, রেনল্ডস নাম্বারের ক্ষেত্রে ডায়ামিটারটা হবে হাইড্রোলিক ডায়ামিটার। এইটাই পার্থক্য। হাইড্রোলিক ডায়ামিটার তোমরা আগেও জানো যে হাইড্রোলিক ডায়ামিটার ইকুয়াল টু 4ac/p। 4ac টা হলো ক্রস সেকশনাল এরিয়া, আর p টা হলো ওয়াইটেড পেরিমিটার, অর্থাৎ যে পেরিমিটারকে ফ্লুইড ফ্লো করে সেটাকে ওয়াইড করতেছে, অর্থাৎ পানি যদি হয় সেটাকে ভিজা দিতেছে, অথবা এয়ার হলে সেই সারফেসকে টাচ করতেছে, সেই পেরিমিটার। নন সার্কুলার যদি টিউব হয় অথবা ডাক্ট হয়, সেক্ষেত্রে রেনল্ডস নাম্বার বের করার সময় তোমার এই হাইড্রোলিক ডায়ামিটারটাকে ইউজ করতে হবে। আর সার্কুলার টিউবের ক্ষেত্রে সরাসরি ডায়ামিটারটা ইউজ করলেই হবে। আর ফ্লো থ্রো টিউব অ্যানুলাস, এখানে দেখো ডান পাশের ছবিটা, এখানে একটা টিউবের মাঝে আরেকটা টিউব, এই দুইটা টিউবের মাঝখানে আবার গ্যাপ আছে। ভিতরে একটা ছোট ডায়ামিটারের টিউব, আর বাইরেটা হলো বিগ ডায়ামিটার একটা টিউব। এই দুটোর মাঝখান দিয়ে তোমার এই টিউবের আউটার টিউবের ইনার সারফেস এবং ইনার টিউবের আউটার সারফেস, এর যে মাঝখানের যে এরিয়াটা, এই এরিয়াকে বলা হয় অ্যানুলাস স্পেস। এই অ্যানুলাস স্পেস দিয়ে যদি কোনো ফ্লো হয়, সেই ক্ষেত্রে তোমার হাইড্রোলিক ডায়ামিটারটা কেমন হবে সেটা একটা এক্সাম্পল বের করে দেখাইছে। সে 4ac পেরিমিটার, 4ac যেটা বের করছে যে 4πd²/4। এখানে অ্যানুলাস স্পেস বের করতে গেলে πd আউটার স্কয়ার d আউটার স্কয়ার মাইনাস d ইনার স্কয়ার, এই দুইটাকে তোমার ইয়ে করতে হবে, বিয়োগ করলে তোমার মাঝখানেরটা তৈরি হয়ে যাচ্ছে, মাঝখানের ডায়ামিটারটা। আর ফ্লোটা কোন দিক দিয়ে হয় স্যার? ফ্লোটা কোন দিক দিয়ে হয় স্যার, আরেকবার বলুন স্যার। ফ্লোটা হচ্ছে তোমার এই যে মাঝখানেরটা, মনে করো যে ভিতরের যে টিউবটা আছে, টিউবটা ধরো সলিড, এখান থেকে ফ্লুইড যাওয়ার কোনো রাস্তা নেই, ঠিক আছে। সলিড যদি হয় তাহলে উপরের টিউব এবং মাঝখানের টিউব, এই দুইটা টিউবের একটা গ্যাপ আছে না? হ্যাঁ, ভিতরের টিউবের আউটার সারফেস দিয়ে একটা গ্যাপ আছে না? মানে আর বড় টিউবের এবং ছোট টিউবের মাঝে মাঝে একটা গ্যাপ আছে, দেখো চারিদিক দিয়ে সমান একটা গ্যাপ, এটাকেই বলা হয় অ্যানুলাস। আর ছোট টিউবের ভিতর দিয়ে ধরো তোমার একটা সলিড কিছু ধরো, একটা সলিড যদি ধরো, তাহলে ভিতর দিয়ে ফ্লো হইতে পারবে না। তাহলে ফ্লোটা হচ্ছে তাহলে আউটার টিউব এবং ইনার টিউবের মাঝের যে স্থানটা, এই ছবিতে দেখতে পাচ্ছ না? এই অ্যানুলাস, এটাকে বলা হয় অ্যানুলাস স্পেস। এই অ্যানুলাস স্পেসের ভিতর দিয়ে যদি ফ্লো হয়, সেই ক্ষেত্রে তার একটা হাইড্রোলিক ডায়ামিটার কেমন হবে? সেই হাইড্রোলিক ডায়ামিটারটা দেখা যাচ্ছে যে এটা 4ac/p, ফর্মুলা তো একই। তাহলে সেই ক্ষেত্রে তোমার হাইড্রোলিক ডায়ামিটার যেটা হচ্ছে 4ac, ac হচ্ছে এখানে 4πd আউটার স্কয়ার মানে d ইনার স্কয়ার ডিভাইড বাই 4। এখানে πd²/4 এর ফর্মুলা। আর পেরিমিটার হলো 2πr, যেটা এখানে πd এন্ড ডিটা কোনটা? d0 প্লাস di, ঠিক আছে। পেরিমিটার যেটা, পেরিমিটার কিন্তু এখানে দুইটা পেরিমিটার, একটা হলো তোমার এই যে ইনার সারফেসের যে একটা পেরিমিটার, ইনার টিউবের আউটার সারফেসের পেরিমিটার, আর তোমার আউটার সারফেসের ইনার সারফেসের পেরিমিটার। সুতরাং এই দুটো পেরিমিটার এখানে যোগ করছে πd0 প্লাস πdi। সুতরাং এই দুটো পেরিমিটার যোগ করে এই দুইটাকে যদি ইয়ে করো, তাহলে তোমার ফাইনালি যেটা আসতেছে d আউট মাইনাস di, d আউটার ডায়ামিটার মাইনাস d ইনার ডায়ামিটার। তাহলে এটা মনে রাখতে হবে তোমাকে।
মনে যদি না থাকে তাহলে এইভাবে বের করতে পারবো। আর যদি মনে রাখতে পারো যে আউটার ডায়ামিটার থেকে ইনার ডায়ামিটার বাদ দিলে যে স্পেসটা, এটাই হলো হাইড্রোলিক ডায়ামিটার। ফর লেমিনার ফ্লো, দ্য convection coefficient for the inner and outer surface are determined. লেমিনার ফ্লোর ক্ষেত্রে তোমার যদি তোমার এরকম অ্যানুলাস হয়, তাহলে তোমার হিট ট্রান্সফার যে নাসেল নাম্বারটা কিন্তু তোমার দুইটা সারফেসের জন্য দুই রকম হবে। ইনার সারফেস যেটা, ইনার সারফেসের জন্য তোমাকে নাসেল নাম্বার আই ইকুয়াল টু HIDH ডিভাইড বাই কে, HD বাই কে, তো এখানে সবগুলো ইনার হবে। ইনার সারফেস বলতে অ্যানুলাস যে স্পেসটা, স্পেসের ইনার সারফেস। ইনার সারফেসের ক্ষেত্রে তুমি একটা নাসেল নাম্বার পাবা, আর আউটার সারফেসের ক্ষেত্রে একটা নাসেল নাম্বার পাবা। সেটা হলো নাসেল নাম্বার 0 মানে আউটার ইকুয়াল টু HODH ডিভাইড বাই কে। তো এখানে এই দুটো ফর্মুলা, এখানে যদি অ্যানুলাস স্পেসের ভিতর দিয়ে কোনো ফ্লো হয়, সেখানে তোমার দুইটা নাসেল নাম্বার তুমি পাবা, দুইটা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট তুমি পাবো, কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। ফর ফুললি ডেভেলপড টার্বুলেন্ট ফ্লো যদি হয়, এটা হলো লেমিনার ফ্লোর ক্ষেত্রে বললাম যে দুইটা তুমি পাচ্ছ। কিন্তু এই ফ্লোটা যদি টার্বুলেন্ট হয়, অ্যানুলাস স্পেসের ভিতরে টার্বুলেন্ট ফ্লো হয়, তাহলে HI and HO are approximately equal to each other. সেক্ষেত্রে HI আর HO এটা ইকুয়াল হয়ে যাবে, and the tube annulus can be treated as a non-circular duct with a hydraulic diameter এত। অ্যানুলাসটাকে তখন আমরা নন সার্কুলার ডাক্ট হিসেবে কনসিডার করতে পারবো, যার হাইড্রোলিক ডায়ামিটার হবে DH = D0 - DI। তাহলে ফুললি যদি ডেভেলপ টার্বুলেন্ট ফ্লো হয়, সেক্ষেত্রে তোমার HI HO এই দুইটার তোমার তখন একটাই H বের করতে হবে, এবং সেটা হলো সেটার চেঞ্জটা যেটা আসতেছে, সে নন সার্কুলার ডায়ামিটার ইউজ করতে। নন সার্কুলার ডায়ামিটারের জন্য হাইড্রোলিক ডায়ামিটারটা তোমার উপরে বের করে দেওয়া আছে। হাইড্রোলিক ডায়ামিটারের জন্য D আউটার মাইনাস D ইনার। এটাই এখানে একটা টেবিল দেখা যাচ্ছে। নাসেল নাম্বার ফর ফুললি ডেভেলপড লেমিনার ফ্লো ইন annulus with one surface isothermal and other adiabatic। এখানে তোমার একটা রেশিও দেওয়া আছে DI/DO। এই রেশিও মানে রেশিওর একটা ভ্যালু আছে দেওয়া আছে, যেমন 0, 0.5, 0.10 এরকম ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুর করেসপন্ডিং এ নাসেল নাম্বারের তোমার দেওয়া আছে যে কত হবে। নাসেল নাম্বার, ইনার নাসেল নাম্বার আর আউটার নাসেল নাম্বার। এটা ইনার আর আউটার তখনই থাকবে যখন লেমিনার ফ্লো হবে। টার্বুলেন্ট ফ্লো ক্ষেত্রে ইনার আর আউটার থাকবে না, একটাই থাকবে। সুতরাং এই ফর্মুলা, এই টেবিলটা দেখে তুমি যদি ইনার ডায়ামিটার এবং আউটার ডায়ামিটার তুমি জানতে পারো, তো সেই ক্ষেত্রে তোমার এই টেবিল ইউজ করে তুমি ইনার নাসেল নাম্বার, নাসেল নাম্বার আই এবং নাসেল নাম্বার আউট, এই টেবিল থেকে তুমি নিতে পারবে। কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকলে ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে নাসেল নাম্বার তুমি কত নিবা এই টেবিল থেকে তুমি ইজিলি বের করতে পারবা, এই শুধুমাত্র ইনার ডায়ামিটার এবং আউটার ডায়ামিটার রেশিওটি জানা থাকলে। কোনো অঙ্ক যদি এরকম থাকে, তাহলে এই টেবিল দিয়ে দেওয়া হবে আর কি, যে নাসেল নাম্বার, ইনার নাসেল নাম্বার কত, আউটার নাসেল নাম্বার কত। যদি লেমিনার ফ্লো হয় সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবে। টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে তোমার নাসেল নাম্বারের ক্ষেত্রে একটাই হবে নাসেল নাম্বার, সেক্ষেত্রে এটার কোনো প্রয়োজন নেই। হিট ট্রান্সফার এনহ্যান্সমেন্ট। হিট ট্রান্সফার এনহ্যান্সমেন্ট, হিট ট্রান্সফার আমরা পাইপের ভিতরে কোনো ফ্লো হলে সেই হিট ট্রান্সফারটাকে আমরা কিভাবে বাড়াতে পারি, সেটা হলো টিউবস উইথ rough surface have much higher heat transfer coefficient than the tubes with smooth surface। কোন একটা পাইপের ভিতরে সারফেসটা যদি স্মুথ হয়, সেই স্মুথ হলে তার যে হিট ট্রান্সফার হবে, আর একটা সারফেস যদি রাফ হয়, সেখানে হিট ট্রান্সফারটা যেটার ভিতরে পার্থক্য, যেটা রাফ হবে সেটা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেশি স্মুথ সারফেসের চেয়ে। হিট ট্রান্সফার ইন টার্বুলেন্ট ফ্লো ইন এ টিউব হ্যাজ বিন ইনক্রিজড বাই as much as 400% by roughening the surface। 400 গুণ বাড়ানো যেতে পারে যদি টার্বুলেন্ট ফ্লো হয়, এবং ভিতরের সারফেসটাকে যদি রাফ সারফেস বানানো যায়, তাহলে সেই ক্ষেত্রে নরমাল সারফেসের চেয়ে 400 টাইমস হিট ট্রান্সফার বাড়ানো সম্ভব। রাফেনিং দ্য সারফেস অফ কোর্স অলসো ইনক্রিজেস দ্য ফ্রিকশন ফ্যাক্টর। সারফেসটা যদি রাফ হয়, ফ্লোটা তখন বাধাপ্রাপ্ত হবে এবং ফ্রিকশন ফ্যাক্টরটা বেড়ে যাবে, and thus the power requirement for the pump or fan will increase। স্বাভাবিকভাবে
পাওয়ার রিকোয়ারমেন্টটা তখন একটা টিউবের ভিতরে তুমি ফ্লো করাইতে চাইলে তোমার যদি স্মুথ টিউব হয় তাহলে অল্প পাম্পের প্রেশার কম লাগবে, অল্প পাওয়ারের পাম্প দিলেই তুমি ফ্লোটা করাইতে পারবা। কিন্তু তুমি যদি ওখানে রাফ সারফেস তৈরি করে দাও, যেমন এখানে কতগুলো ছবি আছে, এই ছবিগুলো ফিন সারফেস হতে পারে অথবা রাফ এন্ড সারফেস, এখানে ছবি আছে, এরকম যদি করে দাও টিউবের ভিতরে, তাহলে তোমার হিট ট্রান্সফার বাড়বে, কিন্তু তোমার অন্য দিক দিয়ে কি সমস্যা হবে, ফ্লো ফ্রিকশনটা অনেক বেড়ে যাবে। তার জন্য তোমার যে পাম্প লাগাইতে হবে ফ্লো করার জন্য, সেই পাম্পের পাওয়ারটা অনেক বেশি লাগবে। এবং এটা একটা কম্প্রোমাইজ করতে হবে দুটোর ভিতরে, আমি হিট ট্রান্সফার বেশি চাবো নাকি আমি পাওয়ারের আমি কম পাওয়ার পাম্পের মাধ্যমে আমি ইউজ করবো। তো সেখানে যেখানে যেটা প্রয়োজন, তোমার যদি হিট ট্রান্সফারের রিকোয়ারমেন্টটা খুব বেশি হয় তাহলে তোমাকে সেই ক্ষেত্রে পাম্পের পাওয়ারটা বেশি দিয়েও তোমাকে ইউজ করতে হবে। আর যদি হিট ট্রান্সফার আমার অতটা প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমার নর্মাল স্মুথ সারফেস আমি ইউজ করতে পারি। The convection heat transfer coefficient can also be increased by inducing pulsating flow by pulse generation, by inducing swirl by inserting a twist tab into the tube, or by inducing secondary flow by cooling the tube. নজরুল, হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ নজরুল, হ্যাঁ বলো। আসো, এখানে কাজ করতে হবে, কারণ এখানে তো ওই যে টাইপ টিপ করতেছো তো। হ্যাঁ আসো। আচ্ছা আসো। Sorry. The convection heat transfer coefficient can also be increased by inducing pulsating flow by pulse generators, or by inducing swirl by inserting a twisted tab into the tube, or by inducing secondary flow by coiling the tube. তাহলে তোমাদের হিট ট্রান্সফার এনহ্যান্সমেন্ট করার জন্য কয়েকটা পদ্ধতি এখানে বলছে, যে আমরা এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করে আমরা হিট ট্রান্সফারের রেটটা বাড়াইতে পারি। সেই ক্ষেত্রে তোমার অন্যদিকে নেগেটিভ পয়েন্ট যেটা হলো পাম্পিং পাওয়ার, সেক্ষেত্রে ফ্রিকশন লস যেহেতু বেশি হবে, ফ্লো করাইতে গেলে অনেক বেশি শক্তি লাগবে, ফ্লো করাইতে গেলে শক্তি লাগবে, তার মানে তোমাকে পাম্পিং প্রেশারটা অনেক বেশি লাগবে, পাম্পের ক্যাপাসিটি বেশি লাগবে। এটাই মানে একটা পেতে গেলে আরেকটা স্যাক্রিফাইস করতে হবে। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি আমরা। এই ছবিটা দেখা যাচ্ছে যে উপরে কিউ ডট এস কনস্ট্যান্ট, এখানে একটা পাইপ, তার ভিতরে ফ্লো হচ্ছে, ওয়াটার ফ্লো হচ্ছে, সে ফ্লো 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওয়াটার ফ্লো হচ্ছে। এটা যখন ইন্টারেন্সে ঢুকছে 15 ডিগ্রি ছিল, আউটলেট দিয়ে যখন বের হচ্ছে এটা এক্সিট টেম্পারেচার হলো 65 ডিগ্রি সেন্টিগ্রেড, ডায়ামিটার 3 সেন্টিমিটার, এখানে লেন্থ হলো 5 মিটার। তাহলে আমাদের দেখতে কি বের করতে বলছে, ওয়াটার ইজ টু বি হিটেড ফ্রম 15 ডিগ্রি থেকে 65 ডিগ্রি। আমাকে ওয়াটারটাকে গরম করতে হবে 15 থেকে 65 ডিগ্রি। As it flows through a 3 centimeter internal diameter 5 meter long tube, the tube is equipped with a electric resistance heater that provides uniform heating throughout the surface of the tube. The outer surface of the heater is oil insulated so that in steady operation all the heat generated in the heater is transferred to the water in tube. তাহলে কি বললো, the tube is equipped with an electric resistance। তোমাদের আগে বলছি ইলেকট্রিক রেজিস্ট্যান্স দিয়ে যদি কোনো কিছু হিট করা হয় টিউবটাকে, সেই টিউবটার ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট হিট ফ্লাক্স হিসাবে আমাদের কনসিডার করতে হবে, সেটা আগেই বলা আছে। তাহলে যেহেতু বলে দিচ্ছি যে ইলেকট্রিক রেজিস্ট্যান্স হিটার, তাহলে আমরা কিউ ডট এস কনস্ট্যান্ট ধরবো আমরা। ওইটা হিট ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু একরকম হবে, আর টিএস কনস্ট্যান্ট দিলে সেক্ষেত্রে ফর্মুলা কিন্তু আরেকরকম আসলাম। The outer surface of the heater is oil insulated so that steady operation in all the generated in the heater is transferred to the water in the tube। তার মানে এখানে আমরা বলছি যে ইনসুলেটেড করার অর্থ হলো তোমার কোনো হিট লস হচ্ছে না, যতটা হিট সে জেনারেট করতে পুরো হিটটাই ট্রান্সফার হচ্ছে টু দ্য ওয়াটার।
If the system is to be provided hot water at a rate of 10 liter per minute, determine the power rating of the resistance heater. তাহলে সিস্টেম is to provide, মানে এই যে আমাদের যে সিস্টেম এখানে বলছে যে গরম পানি আমাদেরকে সাপ্লাই দিতে হবে at a rate of 10 লিটার পার মিনিট। এই সিস্টেমের যে আউটলেট যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা গরম পানি, সেই গরম পানিটা আমাদের সাপ্লাই দিতে হবে 10 লিটার পার মিনিট। ঠিক আছে, ডিটারমাইন দ্য পাওয়ার রেটিং অফ দ্য রেজিস্ট্যান্স হিটার। রেজিস্ট্যান্স হিটার তাহলে কত পাওয়ার লাগবে সেটা জানতে চাচ্ছে। এন্ড অলসো এস্টিমেট দ্য ইনার সারফেস টেম্পারেচার অফ দ্য টিউব এট দ্য এক্সিট। এক্সিটে ইনার সারফেসের টেম্পারেচারটা কত হবে সেটা জানতে চাচ্ছে। আমরা তো জানি যে কিউ ডট এস যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই সারফেস টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে না, সেই ক্ষেত্রে সারফেস টেম্পারেচার ভেরি করবে। এই সারফেস টেম্পারেচার এট দ্য এন্ড অফ দিস 5 মিটার টিউব, সেই এন্ডে যে সারফেস টিউবের সারফেস টেম্পারেচারটা কত হবে এটা জানতে চাচ্ছে। একটা জিনিস জানতে চাচ্ছে পাওয়ার রেটিং অফ দ্য হিটার। যে হিটারটা দিয়ে আমরা পাওয়ার দিচ্ছি, সেই হিটার কত পাওয়ারের হিটার লাগবে। যে আমার 65 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওয়াটার যদি 10 লিটার পার সেকেন্ড আমি পেতে চাই। And also the water is to be heated in a tube equipped to the electric resistance heater on the surface. The power rating of the heater and the inner surface temperature at the exit are to be determined. তাহলে তোমাকে অ্যাজাম্পশন ধরা পড়ছে আমার প্রপার্টিজ বের করতে হবে। প্রপার্টিজ কার প্রপার্টিজ বের করবো আমরা? ওয়াটারের কোন টেম্পারেচারের প্রপার্টিজ বের করবো? একটা বাল্ক টেম্পারেচার। বাল্ক টেম্পারেচার মানে ইনলেট এবং আউটলেট যোগ করে 2 দিয়ে ভাগ করা হবে, সিম্পল এভারেজ টেম্পারেচার। তাহলে এখানে আমরা ইনলেট টেম্পারেচার জানি, আউটলেট যদি জানি। অনেক সময় দেখা যায় আউটলেট জানা যায় না, সেই ক্ষেত্রে অ্যাজাম্পশন করতে হবে। অ্যাজাম্পশন ধরে নিতে হবে যে এখানে হিটিং হচ্ছে, তাহলে 15 চেয়ে বেশি হবে টেম্পারেচারটা। অ্যাজাম্পশন করে করে তোমাকে এটা করতে হবে যদি আউটলেট টেম্পারেচার জানা না থাকে। আর এখানে যেহেতু আউটলেট টেম্পারেচার জানা আছে, তাহলে বাল্ক টেম্পারেচার আমরা ইনার টেম্পারেচার প্লাস আউটলেট টেম্পারেচার ডিভাইড টু আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এন্ড 40 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ওয়াটার টেবিলে যাব। টেবিল A-9 তোমাদের সেন্ডেলের বইতে আছে। এই টেবিলে যে আমরা ওয়াটারের যত রকম প্রপার্টিজ আছে সব আমরা এখানে নিব। আমরা ওয়াটারের প্রপার্টিজ নেওয়ার পরে আমরা ওয়াটার প্রপার্টিজ ডেনসিটি নিব, তারপরে তোমার ব্রান্ডেজ নাম্বার, কাইনেমেটিক, এই সব কিছু নেওয়ার পরে সব আমরা এটা নোট করে রাখলাম। তারপর আমাদের যে যা যা জিনিস লাগবে সেই জিনিস অনুযায়ী আমাদের আগাইতে হবে। একটা হলো যে আমাদের যে ইকুয়েশনটা, হিট ট্রান্সফারের ইকুয়েশনটা আমাদের যদি আমরা জানি নিউটনস ল অফ কুলিং, অথবা আরেকটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন আমরা জানি হিট ট্রান্সফারের। একটা হলো কন্ট্রোল, একটা হলো ফ্লো, যদি কোনো টিউবের ভিতরে ফ্লো হয় ইনলেট আউটলেট টেম্পারেচারের যে ডিফারেন্স, সেটার মাধ্যমে আমরা একটা ইকুয়েশন জানি। সেটা আমরা প্রথম চ্যাপ্টারে কিন্তু দেখেছি এই ইকুয়েশনটা। কিউ ডট ইজ ইকুয়াল টু এম ডট সিপি টি মাইনাস টি আই, অর্থাৎ এটা হলো ডেল টি, exit temperature minus inlet temperature, আর m dot হলো mass flow rate of the fluid, and cp টা তোমরা জানোই। তাহলে তোমরা এইটার ইকুয়েশন ইউজ করে তুমি হিট ট্রান্সফারটা পাইতে পারবা। এখন এই ইকুয়েশন ইউজ করতে গেলে m ডট লাগবে, cp লাগবে, এই টি আই দেওয়া আছে। m ডট বের করতে গেলে ক্লাস নিচ্ছি না, আসো আমি তোমাকে একটু ক্লাসের ফাঁকে এই যে তোমার কালকে আমি এখানে তোমার একটু ইয়ে আছে, এই স্টেটমেন্ট গুলো তুমি দেখে আসছে। সার্জন জাহাঙ্গীর নামে টাইপিস্ট ওখান থেকে দিছে, আলাদা কম্পিউটার দেওয়া আছে। সেটা এখন তুমি ওর মাধ্যমে আমাদের শুধু সাজা টাইপ করতে হবে। ফরম্যাটর সব নিয়ে আসছে, ওই ফরম্যাটে বসায় দেবে আর কি। এখন তাকে একটু সাপ্লাই দেওয়া মাল প্রশ্ন করে এগুলা কালকে ও মনে করে গেছে অনেকটা। তো আমি তো এসে ক্লাস নিচ্ছি, তো এখানে হ্যাঁ তুমি স্টুডেন্ট থেকে কোনো কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ ওই জাহাঙ্গীর ওই রুমে বসছে, তুমি ইচ্ছা করলে কনফারেন্স রুমে বসো। হ্যাঁ হ্যাঁ ওই জাহাঙ্গীর ওইখানে একটা কম্পিউটার, হ্যাঁ কোশ্চেন বের করা বা এটা মানে ওরে সাপ্লাই দেওয়া মাল, ও খালি টাইপ করে সাজা দিই। সরি আমাদের ক্লাসে ইন্টারাকশন হলো। আমরা এখানে যেটা দেখতেছি যে তোমাদের এখানে এম ডট লাগবে। এম ডট আমাদের বের করতে গেলে আমরা এম ডট ইকুয়াল টু, আমাদের কিন্তু এম ডট দেওয়া নেই, ভলিউম ফ্লো রেটটা দেওয়া আছে।
ভি ডট যেটা 10 লিটার পার মিনিট। 10 লিটার পার মিনিটকে আমরা প্রথমে আমরা মিটার কিউব পার মিনিট আমরা লিখতে পারি 0.01 মিটার কিউব পার মিনিট। তারপরে আমরা এটাকে মাস ফ্লো রেটে কনভার্ট করবো। মাস ফ্লো রেট যদি রো ইন্টু রো দিয়ে যদি গুণ করতে পারি ভলিউম ফ্লো রেটকে, তাহলে মাস ফ্লো রেট পেয়ে যাবো। রোটা আমরা জানছি আগেই, ওয়াটারের রো 992.1 কেজি পার মিটার কিউব। আর ভি ডট যেটা অর্থাৎ ভলিউম ফ্লো রেট দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে মাস ফ্লো রেট পেয়ে গেলাম। মাস ফ্লো রেট পেলে আমরা এখানে ওয়াটার হিট ট্রান্সফারটা কত হচ্ছে সেই হিট ট্রান্সফারটা বের করলাম। রেট অফ হিট ট্রান্সফার 34.6 কিলোওয়াট। এখানে বলছে যে এই 36 কিলোওয়াট যে এনার্জিটা ছিল, অল অফ দিস এনার্জি মাস্ট কাম ফ্রম দ্য হিটার রেজিস্ট্যান্স। তাহলে হিটারের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের যে হিট প্রডিউস হচ্ছে সেই হিট পুরোটাই তোমাকে এখানে ট্রান্সফার করবে। দেয়ার ইজ নো লস, এটা তো আমরা বলছি আগেই। Therefore the power rating of the heater must be 34.6 কিলোওয়াট। অ্যান্সার একটা হয়ে গেল আমাদের, এটাই হলো অ্যান্সার। তার মানে এই হিটারটার ক্যাপাসিটি থাকতে হবে 34.6 কিলোওয়াট, থাকলে সে এই পরিমাণে এনার্জি সে দিতে পারবে। এইখানে তো আমাদের আছে ডিটারমাইন দ্য পাওয়ার রেটিং অফ দ্য রেজিস্ট্যান্স হিটার। তাহলে এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এই হিট ট্রান্সফার রেট যেটা, হিট ট্রান্সফার রেটের ক্ষেত্রে যে রেজাল্ট আসবে এটাই হলো তোমার এত কিলোওয়াট। এই এত কিলোওয়াটের একটা হিটার লাগবে, সিম্পল। এটা আমাদের একটা অ্যান্সার। সেকেন্ড অ্যান্সারটা আমাদের হলো যে এই সারফেসে তোমার এর টেম্পারেচারটা কত, ওই সারফেস টেম্পারেচারটা কত একটা এক্সিট পয়েন্টে, পাইপের এক্সিট পয়েন্টে সারফেস টেম্পারেচার বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেটা হলো যে কিউ ডট এস, যেটা আমরা জানি কিউ ডট এস হলো তোমার কনস্ট্যান্ট হিট ফ্লাক্স ইকুয়াল টু এইচ টিএস মাইনাস টিএম। এটা নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা ইউজ করতে হবে। নিউটনস ল অফ কুলিং এর ইকুয়েশন হলো কিউ ডট ইজ ইকুয়াল টু এইচ এস ডেলটি। ডেলটি বলতে এখানে সারফেস টেম্পারেচার বিয়োগ যে ফ্লুইডটা প্রবাহিত হচ্ছে সেই ফ্লুইডের মিন টেম্পারেচার, সেই ফ্লুইডের মিন টেম্পারেচার। তাহলে আমরা ফ্লুইডের মিন টেম্পারেচার তো জানি, বের করছি যে 15 আর দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে সারফেস টেম্পারেচারটাই আমরা জানি না, এই যে টিএস এর ভ্যালুটা আমরা জানি না। আর তাহলে আমাদের এখানে থেকে যদি আমরা ইকুয়েশন থেকে টিএস ইকুয়াল টু টিএম প্লাস কিউ ডট এস বাই এইচ, এই এখানে আমরা দেখবো যে ডান পাশের আমরা কোন কোন জিনিস আমরা আননোন আছে আমাদের। এখানে কিউ ডট এস হলো তোমার হিট ফ্লাক্স। হিট ফ্লাক্সটা আমাদের কত এখানে বের করতে হবে। হিট ফ্লাক্সটা আমরা জানা নাই আমাদের, কিন্তু বরং কিউ ডট অর্থাৎ হিট ট্রান্সফার রেটটা জানা আছে। হিট ট্রান্সফার রেট পার ইউনিট এরিয়াই হলো আমাদের ছোট কিউ এস অর্থাৎ হিট ফ্লাক্স। হিট ফ্লাক্সের ডেফিনেশনই হলো হিট ট্রান্সফার রেট ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমি সারফেস এরিয়া দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি, সারফেস এরিয়া দিয়ে ভাগ করলে সারফেস এরিয়া আমি পেয়েছিলাম 0.471। এই সারফেস এরিয়া কি পাইছি, এই যে এখানে যেটা উপরের দিকে দেখো এস ইজ ইকুয়াল টু পাই ডিএল। একটা এস বের করছে আর এসি বের করছে। এসি মানে ক্রস সেকশনাল এরিয়া, পাই ডি স্কয়ার বাই 4, যেহেতু সার্কেল এটা ক্রস সেকশন হলো পাই ডি স্কয়ার বাই 4 আর সারফেস এরিয়া হলো পাই ডিএল। এই দুটো এরিয়া কিন্তু জানতে হবে, এটা অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে তুমি এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে কিউ ডট এস। তাহলে আমরা কিউ ডট এস পেলাম। এইচ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এটা কি আমাদের জানা আছে কিনা, এটা যদি জানা থাকে এটা বের করতে হবে। টিএম এর ভ্যালুটা জানা আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করতে গেলে আমাদের অনেক কিছু লাগবে। রেনল্ডস নাম্বার লাগবে, কোন ফর্মুলা ইউজ করবো সেটা লাগবে। কাজেই রেনল্ডস নাম্বার লাগলে আমাদের ভ্যালোসিটি, এভারেজ ভ্যালোসিটি লাগবে। এখানে আমাদের এভারেজ ভ্যালোসিটি কি দেওয়া ছিল, এখানে তো কোনো ভ্যালোসিটি দেওয়া নেই। ভ্যালোসিটি যদি দেওয়া না থাকে তাহলে ভ্যালোসিটি আমরা কিভাবে পাবো, আমাদের যেহেতু ফ্লো রেট দেওয়া আছে, ফ্লো রেট থেকে এভারেজ ভ্যালোসিটি বের করতে পারবো। ফ্লো রেট আমাদের ছিল মাস ফ্লো রেটও দেওয়া পাইছি আমরা, এবং ইয়েটাও পেয়েছি ভলিউম ফ্লো রেটও। তাহলে আমরা এভারেজ ভেলোসিটির একটা ইয়ে আছে যে এভারেজ ভেলোসিটি বের করলে ভলিউম ফ্লো রেট ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ক্রস সেকশনাল এরিয়া ভলিউম ফ্লো রেটকে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এভারেজ ভেলোসিটি পেয়ে গেলাম। এভারেজ ভেলোসিটি কেন আমাদের দরকার, এভারেজ ভেলোসিটির দরকার এই জন্য যে রেনল্ডস নাম্বার বের করতে হবে।
আর রেনল্ডস নাম্বারের ফর্মুলাতে যে ভেলোসিটি ইউজ করা হয় সেটা হলো অ্যাভারেজ ভেলোসিটি। কাজে রেনল্ডস নাম্বারের যে অ্যাভারেজ ভেলোসিটি ইনটু ডি, যেহেতু এটা একটা সার্কেল, ডায়ামিটারটাই হলো হাইড্রোলিক ডায়ামিটার ডিভাইড বাই নিউ কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে এই কাইনেমেটিক ভিসকোসিটি আমরা 4 থেকে পেয়েছি, আর এভারেজ ভেলোসিটি আমরা এখান থেকে বের করলাম, আর ডায়ামিটার তো দেওয়া আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10,760। 10,760 যদি হয় তাহলে আমরা যেটা তোমাদেরকে বলেছি যে 2300 নিচে হলে লেমিনার আর 10,000 উপরে হলে টার্বুলেন্ট, তাহলে ফ্লোটা হয়ে গেল টার্বুলেন্ট। টার্বুলেন্ট ফ্লো হইলে আমাদের এন্ট্রি লেন্থটা আমাদের বের করতে হবে। তার মধ্যে ফ্লো ইন এ টার্বুলেন্ট এন্ড এন্ট্রি লেন্থ হলো 10d, যেটা বলছি তোমাদের একটু আগে বললাম যে এন্ট্রি লেন্থ অনেক ছোট হয় টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে। সুতরাং পুরাটাই আমরা লেমিনার পুরা লেন্থটা জুড়ে আমাকে টার্বুলেন্ট আমরা ধরতে পারি। এন্ট্রি লেন্থটা অনেক ছোট হয়। দেখো 10d মানে কি, ডায়ামিটারের 10 টাইমস। ডায়ামিটার তো অনেক ছোট, পাইপের নরমাল ডায়ামিটার কমই হয়, আর এটা হলো 0.3 মিটার মাত্র। 0.3 মিটার 5 মিটারের তুলনায় অনেক কম। তাহলে তোমার নাসেল নাম্বারের ফর্মুলা যেটা আমরা ইউজ করব, সেটা যেহেতু আমি তোমাদেরকে জানাইছি যে টার্বুলেন্ট ফ্লো যদি হয় সেই ক্ষেত্রে পাইপের ভিতরে টার্বুলেন্ট ফ্লো নাসেল নাম্বার ফর্মুলা হলো 0.023 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 8 প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার n ছিল আমার ফর্মুলা n। এখানে আমি আবার একটু তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি ফর্মুলাটা। এই যে এটা কিলো ফুললি ডেভেলপড টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো অলওয়েজ ফুললি ডেভেলপড হয় পাইপের ভিতরে যখন ফ্লো হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা ইউজ করব 0.23 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 8 প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার n। n এর ভ্যালু কোনো সময় 0.4 হবে, কোনো সময় 0.3 হবে। এই জিনিসটা যেহেতু হিটিং, আমাদের জিনিসটা হিটিং, কারণ হিটার রেজিস্ট, এই হিটিং বলতে কি ফ্লুইডটা হিটিং হচ্ছে। কখনো ফ্লুইডটা যে পাইপের ভিতরে যে ফ্লুইডটা ফ্লো করে কখনো ঠান্ডা হবে, কখনো গরম হবে। আমরা এখানে গরম করতেছি পাইপ, যেহেতু গরম পানি আমরা চাচ্ছি, তাহলে এটাকে আমাদের প্রান্ডস নাম্বার টু দি পাওয়ার n এর পরিবর্তে আমাদের n এর পরিবর্তে 4.4 বসাতে হবে। তাহলে আমরা এখানে 0.4 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের এই ফর্মুলা ইউজ করে আমাদের আসলো 69.4, নাসেল নাম্বার চলে আসলো। নাসেল নাম্বার পেলে আমরা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট পাবো, h = k/d নাসেল নাম্বার। নাসেল নাম্বার যদি h/d / k, সুতরাং এখান থেকে h এর মানটা আমরা বের করতে পারি 1460 ওয়াট পার মিটার স্কয়ার। এখন আমার যে আগের ইকুয়েশন ছিল, যেটা আমরা দেখলাম যে ts = tm + q.s / h। এখন এখানে tm এর ভ্যালু আমি জানি, and q.s এর ভ্যালুটা আমি জানি, and h এর ভ্যালুটা আমি বের করলাম। এই তিনটা সব ভ্যালু বের করার পরে আমি এখানে যদি বসাই দিই তাহলে সারফেস টেম্পারেচার আমি পেয়ে যাব। এই যে তাহলে আমরা সারফেস টেম্পারেচার অফ দ্য পাইপ এট দ্য এক্সিট আমরা পেয়ে যাচ্ছি এই ফর্মুলা ইউজ করলে 115 ডিগ্রি সেন্টিগ্রেড। 115 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তোমার পাইপের এই জায়গায় এসে তার সারফেস টেম্পারেচারটা হবে। এখন এটা যদি আমি এক্সিটে না নিয়ে এখানে নিতে চাই, যে কোনো পয়েন্ট আমি বের করতে পারবো। আমি যদি তোমাদেরকে ম্যাথমেটিক্যাল একটু চেঞ্জ করে দিই যে তুমি 2 মিটার পরে তোমার সারফেসের টেম্পারেচারটা কত, টিএস এর ভ্যালু কত হবে, সেই ক্ষেত্রে তোমার রেনল্ডস নাম্বার যখন বের করবো πd বাই এখানে যে ইয়াটা তুমি, সেই ক্ষেত্রে তোমার এটা তোমার ভেরি হবে লেন্থের জন্য। এটা তুমি কোন পয়েন্টে চাচ্ছ সেই পয়েন্টে তোমার লেন্থের কারণে তোমার ভেরি হবে। πd এল এর যে এরিয়াটা আছে এখানে, এই এলটা তখন আমার তোমার ইয়ে হয়ে যাবে, তোমার এখানে 5 এর জায়গায় তোমার এখানে কম হবে। সেক্ষেত্রে তুমি এই ইয়াটা সারফেস টেম্পারেচারটা যে কোনো পয়েন্ট বের করতে চাইলে সেই পয়েন্টে তুমি বের করতে পারবে। আরেকটা অঙ্ক, পরের অঙ্কটা আজকে অতটা সময় নেই, 37 ব্যাচ আমার। তোমাদের অঙ্কটা কোনো কারো কোনো সমস্যা আছে, কনফিউশন আছে যে বুঝতে পারেনি? অঙ্কটা কিন্তু কোনো কঠিন না, বাট বোর্ডে তোমাদেরকে বুঝতে পারলে সুবিধা হতো। বাট তারপরেও এখানে বোঝাই যাচ্ছে সব ইনফরমেশন দেওয়া আছে। তোমার দুইটা জিনিস চেয়েছে, একটা হলো যে হিটারের পাওয়ার রিকোয়ার্ড। হিটারের পাওয়ার রিকোয়ার্ড মানে
তোমার হিট ট্রান্সফার কিউ ডট হিট ট্রান্সফার রেটটা বের করতে হবে। হিট ট্রান্সফার রেট বের করতে গেলে তোমার এখানে খুবই সোজা, ইনলেট আউটলেট টেম্পারেচার দেওয়া আছে এম ডট সিপি, এম ডট মাস ফ্লো রেটটা বের করে নিতে হবে, ভলিউম ফ্লো রেট দেওয়া আছে, আর সিপির মানটা তো টেবিল থেকে বের করবো। সুতরাং এখানে কিন্তু খুব ইজি প্রথমটা। সেকেন্ডটার ক্ষেত্রে একটু সারফেস টেম্পারেচার এক্সিট বের করতে গেলে আমাকে একটু কষ্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে নিউটনস ল অফ কুলিং এর ফর্মুলাটা ইউজ করতে হবে, ইউজ করে তোমাদের এটা বের করতে হবে। নিউটনস ল অফ কুলিং এর যে ফর্মুলাটা এখানে এই ফর্মুলাটা ইউজ করে টিএস ইকুয়াল টিএম কিউ ডট এস ডিভাইড বাই এইচ এইভাবে বের করে তোমাকে যে এএস এর এখানে তোমাকে যেটা বলছিলাম যে এএস যে সারফেস এরিয়াটা যেটা তুমি নিয়েছো এখানে পুরা লেন্থটা নিয়েছো। আমি যদি তোমাদের ম্যাথে কোনো জায়গায় বললাম যে এক্সিট টেম্পারেচার at 2 মিটার at a point 2 মিটার from the exit from the entrance point থেকে 2 মিটার পরে তোমার ইয়াটা কত হবে, এক্সিট সারফেস টেম্পারেচারটা বের করতে বলতাম যদি, সেই ক্ষেত্রে তুমি যে সারফেস এরিয়াটা নিতা এলটা তখন ধরতা যে 2 মিটার। এখানে যদি এক্সিট বলছে তাহলে এল এর ভ্যালুটা তুমি ধরছো 5 মিটার। এক্ষেত্রে সারফেস এরিয়াটা কোথায় আসছে, এই যে এখানে কিউ ডট এস ফাংশন কিউ বাই এস এখানে আসছে। আর আমি এটা যদি এই এসটার ভ্যালুটা তখন কমে যাবে, তখন এই সারফেস টেম্পারেচারের যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এই সারফেস টেম্পারেচারটা তোমার কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি ভেরি করতে থাকে। 2 মিটার আগে হলে হয়তো সারফেস টেম্পারেচার কম হবে, আর শেষের দিকে সবচেয়ে বেশি। তাহলে এই পর্যন্তই থাক আজকে, নতুন করে আর পরের অঙ্কটা শুরু করবো না, ওটা সময় লাগবে। আর তোমাদের কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। লেমিনার ফ্লো গেল, টার্বুলেন্ট ফ্লো অঙ্ক দেখলাম, লেমিনার ফ্লো অঙ্ক দেখলাম, আরো কতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ওগুলা আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো দেখবো। দেখার পরে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আরেকদিন হয়তো ক্লাস নিতে হবে। নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে দেবো। আর আজকে তোমাদের এই পর্যন্তই। রুল কলটা এখন দেখি।